পাঁচটি স্টেপের মাধ্যমে কিভাবে তোমরা ন্যারেশনটা শিখতে পারবে, আজকে আমি সেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা যারা এখন বর্তমানে এসএসসি তে পড়তেছো অথবা এইচএসসি তে পড়তেছো অর্থাৎ ইন্টারমিডিয়েটে পড়তেছো, তোমাদের সবার জন্য আজকের এই স্পেশাল ক্লাস। এবং আজকের এই ক্লাসে ভাইয়া আমরা জাস্ট পাঁচটা স্টেপের মাধ্যমে ফুল ন্যারেশনটা কমপ্লিট করে ফেলবো। এবং তোমরা যারা চিন্তা করতেছো যে ভাইয়া আমি হচ্ছে স্কুলের ভিতরে একেবারে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট অথবা কলেজের ভিতরে একেবারে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট, তাহলে আমি বলবো যে ভাইয়া আজকের এই স্পেশাল ক্লাসটা তোমার জন্য। কারণ আজকের এই ক্লাসে একেবারে জিরো থেকে তোমাদের সাথে আলোচনা করব এবং আমাদের টার্গেট থাকবে জাস্ট ভাইয়া পাঁচটা স্টেপের মাধ্যমে ফুল ন্যারেশনটা কমপ্লিট করে ফেলবো। ওকে, এবং আরেকটা বিষয় বলে রাখি যে ভাইয়া এবং আমার আরেকটা টার্গেট আছে। টার্গেটটা হচ্ছে এই ক্লাসটা আমি যে করাবো এই ক্লাসের সাথে সাথে তোমাদের কিন্তু ফুল ন্যারেশনটা কমপ্লিট হয়ে যাবে। এটা যেন ভাইয়া তোমাদের মাথায় থাকে। জাস্ট আমি যা পড়াবো একটু মনে মনে হলেও কিন্তু পড়বা, দেখো ফুল ন্যারেশন কিন্তু তোমার কাছে পানির মতো সহজ লাগবে। ওকে, তাহলে শুরু করি। দেখো ভাইয়া, প্রথমে আসি ন্যারেশন জিনিসটা আসলে কি, এটা তোমার ফার্স্টে জানতে হবে। যে একটা কোশ্চেন থাকে না যে আমি কি শিখতেছি, কি শিখতে যাচ্ছি, আমি কিন্তু ন্যারেশন শিখতে যাচ্ছি, তাই না? তাহলে ন্যারেশন যেহেতু শিখতে যাচ্ছে, তাহলে ন্যারেশনটা আসলে কি, এটা মেইনলি কি? এটা হচ্ছে ধরো তোমার একটা কথা বা আমার কোন একটা কথা, এই কথাটাকে সরাসরি না বইলা আমি একটু তেরা বাইলে বললাম। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো আমি ভাত খাই, হ্যাঁ আমি বললাম আমি ভাত খাই। এখন এই আমি ভাত খাই আমার এই বাক্যটাকে আমি সরাসরি না বইলা আমার একটু ঘুরায় পেঁচায় তারপর কিন্তু বলতে হবে হিসাব বরাবর। যেমন আমি যদি বলি আমরা ভাত খাই কিন্তু সামনাসামনি, তাই না? এখন এই সামনাসামনি না খাইয়া হাতটা এভাবে একটু পিছন দিয়ে ঘুরায় তারপর তোমার খাইতে হবে, হিসাব হইছে এইটা, বুঝছো? এটার নাম হচ্ছে কিন্তু ন্যারেশন। এই জন্য তোমরা দেখবা ন্যারেশনের ভিতরে কিন্তু দুইটা অংশ আছে, একটা হচ্ছে কিন্তু ডাইরেক্ট আর একটা হচ্ছে তোমার ইনডাইরেক্ট। ডাইরেক্ট থাকে সেখান থেকে তোমাকে ইনডাইরেক্টে কনভার্ট করতে হয়, রাইট? সো অত কিছু জানার দরকার নাই, অত কিছু তোমরা বলবা যে ভাইয়া এত কিছু তো আমরা বুঝি না। আপনি বলছেন পাঁচটা স্টেপ শিখাই দেবেন, পাঁচটা স্টেপ শিখাই দেন। ইয়েস, তোমাদের কথাই আমি রাখতেছি। জাস্ট ভাইয়া পাঁচটা স্টেপ, আর কিচ্ছু লাগবে না। তোমার ন্যারেশনের 14 গোষ্ঠী কাবার। ওকে, দেখবা? চ্যালেঞ্জ দিলাম। তাহলে দেখো, শুরুতে আসি ভাইয়া। ন্যারেশনের এই পাঁচটা স্টেপ শেখার আগে একটা ছোট্ট লাইন আমি তোমাদের সামনে মানে আমি এখানে লিখতে চাই। দেখো, লাইনটা হচ্ছে করিম সেজ টু মি। একটু চিন্তা করো। দেখো, করিম says to me অর্থ কি ভাইয়া বলো তো? করিম আমাকে বলল। কি বলছে? I write a letter. I write a letter. আমি একটা চিঠি লিখেছি। আচ্ছা দাঁড়াও, আমি এই অংশটা একটু মুছে দিতে চাই। এই অংশটা আমি একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, দেখো, তাহলে করিম আমাকে কি বলছে? I write a letter. আমি একটি চিঠি লিখেছি। এটা একটা বাক্য, তোমরা সবাই বুঝতে পেরেছো এবং এটার অর্থটাও তোমরা কিন্তু ধরতে পেরেছো যে করিম কি বলছে। করিম সেজ টু মি, করিম আমাকে বলছে আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখেছি। ওকে ফাইন। এখন এখান থেকে একটু তোমার ধরতে হবে ভাইয়া, এইখানে কিন্তু দুইটা পার্ট। যেমন কি করিম সেজ টু মি এই একটা পার্ট, আবার আই রাইট এ লেটার এই একটা পার্ট। এখন এই দুইটাকে কি বলে এটা একটু ছোট্ট করে তোমার জানতে হবে। মনে রাখবা যে ভাইয়া এই যে করিম সেজ টু মি এতটুকু হচ্ছে কি, এতটুকু হচ্ছে রিপোর্টিং স্পেস। কি বলছি আমি? এতটুকু হচ্ছে কিন্তু ভাইয়া একটু লেখা নাও, রিপোর্টিং স্পেস। আচ্ছা, এতটুকু হচ্ছে কি রিপোর্টিং স্পেস। আচ্ছা, এর পরবর্তী যে অংশটা আই রাইট এ লেটার, তাহলে এতটুকু কি ভাইয়া? এতটুকু হচ্ছে রিপোর্টেড স্পেস। ওকে, কি বলছি? রিপোর্টেড স্পেস। ওকে, এতটুকু সবাই বুঝতে পেরেছো? তাহলে আমি কি বোঝানোর চেষ্টা করলাম ভাইয়া যে এইখানে দুইটা পার্ট, অর্থাৎ ন্যারেশনের ক্ষেত্রে দেখবা দুইটা অংশ আছে। একটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার রিপোর্টিং স্পেস বলে এবং আরেকটা অংশ হচ্ছে কিন্তু তোমার রিপোর্টেড স্পেস বলে। তাহলে এখন একটু ছোট্ট করে তোমরা যদি চিন্তা করো ভাইয়া, এখানে করিম কি জানো? করিম হইছে কিন্তু সাবজেক্ট, রাইট? একটু চিন্তা করো, করিম হইছে কিন্তু সাবজেক্ট। এই সে অর্থ কিন্তু তোমার বলা, রাইট? সে অর্থ কি? বলা। তাহলে এই বলা এটা হচ্ছে কি? তাহলে এটা নিশ্চিত ভার্ব, তাই না? তাহলে এটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার ভার্ব। আচ্ছা, এবারে যে টু মি এটা হইছে কি ভাইয়া তোমার অবজেক্ট।
তাহলে এই যে একটা বাক্যের ভিতরে এমনিতে তিনটা অংশ থাকে, এটা সবাই কিন্তু কম বেশি জানো। সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। একটু আগে আইডেন্টিফাই করো। দেখো এটার ভিতরে আই, আমি, এটা নিশ্চিত সাবজেক্ট। কথা সত্য নাকি মিথ্যা? অবশ্যই সত্য। রাইট অর্থ লেখা, সো এটা নিশ্চিত ভার্ব। এটা কি ভাইয়া? ভার্ব। আচ্ছা, এই লেটার এটা হচ্ছে কিন্তু ধরো অবজেক্ট। এখন কাহিনী হয়েছে কি, কাহিনী কোনটা শিখাতে যাচ্ছি। দেখো কাহিনী হয়েছে, তুমি তো জানো এই পুরো অংশটা হয়েছে রিপোর্টিং স্পেস। তাহলে তুমি এটাও ধরতে পারছো, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে আমি কিন্তু এটাকে বলতে পারি রিপোর্টিং সাবজেক্ট। কে বলতে পারি না? বলতে পারো ভাইয়া কেন? কেন আপনি এই কথা বলতে পারেন? আপনি তো বলছেন পুরোটা হইছে রিপোর্টিং স্পেস, তাহলে এটাকে কেন আপনি রিপোর্টিং সাবজেক্ট বলেন? কারণটা কি? কারণ তো অবশ্যই তোমরা এখন ধরতে পারছো, যেহেতু পুরোটাকে বলা হয় রিপোর্টিং স্পেস, আর এটা এই রিপোর্টিং স্পেসের মধ্যে পড়ছে, তাহলে আমি এটাকে বলতে পারি রিপোর্টিং সাবজেক্ট, এটাকে আমি বলতে পারি রিপোর্টিং ভার্ব, এটাকে আমি বলতে পারি রিপোর্টিং অবজেক্ট। যেহেতু এই পুরো অংশটা হয়েছে রিপোর্টেড সাবজেক্ট, তাহলে কিন্তু আমি এই অংশটাকে বলতে পারি ভাইয়া রিপোর্টেড সাবজেক্ট, এটাকে আমি বলতে পারি রিপোর্টেড ভার্ব, এটাকে আমি বলতে পারি ভাইয়া রিপোর্টেড অবজেক্ট। ব্যাপারটা ক্লিয়ার? এখন তোমরা দেখবা ন্যারেশনে যখন তোমরা ন্যারেশনটা শিখতে যাও, তখন কিন্তু স্যারেরা বলে বা হচ্ছে কিন্তু তোমার রুলসেও লেখা থাকে যে রিপোর্টিং সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব। অনেকের মাথাটা বনবন করে তখন যে রিপোর্টিং ভার্বটা আবার কোনটা, এটাই তো বুঝলাম না। সো এইবার ব্যাপারটা ক্লিয়ার। সো এটাকে বলা হয় তোমার রিপোর্টিং ভার্ব, এটাকে বলা হয় তোমার রিপোর্টিং সাবজেক্ট, আর এই অংশে এটাকে বলা হয় তোমার রিপোর্টেড সাবজেক্ট, আর এটা হচ্ছে কিন্তু রিপোর্টেড ভার্ব। ক্লিয়ার ভাইয়া? সবাই বুঝতে পেরেছো? আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে ভাইয়া রিপোর্টিং সাবজেক্ট মানে রিপোর্টিং স্পেসটা কি আর রিপোর্টেড স্পেসটা কি, এবং দুইজনের ভিতরে পার্থক্যটা কি। ব্যাপারটা ক্লিয়ার? এখন আসি আমরা 5 স্টেপ। আমরা আমাদের যেটা টার্গেট ছিল, যেই টার্গেটটা ছিল যে আমরা 5টা স্টেপের মাধ্যমে ফুল ন্যারেশনটা কমপ্লিট করে ফেলবো। ওকে, লেটস গো। 1 নম্বরে আসি। কিন্তু ভাইয়া তোমার প্রথমে কি করতে হবে আমি আরেকটু বলে নিই। দেখো এই যে সেন্টেন্সটা আছে এখানে, আই রাইট এ লেটার, অর্থ কি? অর্থাৎ করিম আমাকে বলছে আমি একটা চিঠি লিখি। এখন এই কথাটাকে তোমার কি করতে হবে, ও কিন্তু ডাইরেক্ট বলছে, এখন তোমার এই ডাইরেক্ট কথাটাকে ইনডাইরেক্টলি কনভার্ট করতে হবে। ওকে, এটাকে বলা হয় তোমার ন্যারেশন। ওকে, আচ্ছা, তো তার মানে আমরা বুঝতে পারলাম এই ডাইরেক্ট যে কথা বলছে, ডাইরেক্টকে আমাদের ইনডাইরেক্টে কনভার্ট করতে হবে। সো ডাইরেক্ট ইনডাইরেক্ট এত কিছু জানার দরকার নাই, সোজা কথা আমাদের ন্যারেশন করতে হবে। সোজা কথা কি, আমাদের ন্যারেশনের চেঞ্জ করতে হবে। মেইনলি ধরো ন্যারেশন দেওয়া আছে, এখন এটার একটু পরিবর্তন করতে হবে, এই তো। আচ্ছা, তাহলে শুরুতে তাহলে এখন আমরা কি করবো ভাইয়া, যে আমরা এইখানে দেখো আমরা এখন কনভার্ট করব, অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে। তাহলে এখন একটু লিখে নাও যে ন্যারেশনকে তোমার ডাইরেক্ট থেকে তুমি কি করবা ভাইয়া, ইনডাইরেক্টে। তোমার টার্গেট হয়েছে কিন্তু এইটা। সো ইনডাইরেক্টে কনভার্ট করার নিয়ম কগ্গা ভাইয়া পাঁচগা। ওকে, একটু লেখা নাও যে 5টি। এখন আসি 1 নম্বরে ভাইয়া, তোমার কি চেঞ্জ করতে হবে, রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে। 1 নম্বরে হয়েছে কি, রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে। পয়েন্ট নাম্বার 1। আচ্ছা, এখন আমি যদি ছোট্ট করে বলি ভাইয়া বলো তো রিপোর্টিং ভার্ব কোনটা, একটু কমেন্ট সেকশনে জানাইও রিপোর্টিং ভার্ব কোনটা। কি এইটা না? এই যে রিপোর্টিং ভার্ব। হ্যাঁ, ধরতে পারছো, অবশ্যই ধরতে পারছো। তারপরে 2nd নম্বরে ভাইয়া তোমার কনজাংশন, যে UNCTION, কনজাংশনের কিন্তু ভাইয়া তোমার চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। কনজাংশনের কিন্তু ভাইয়া তোমার পরিবর্তন করতে হবে। 3 নম্বরে কিন্তু ভাইয়া তোমার পার্সনের পরিবর্তন করতে হবে। তোমরা সবাই পার্সন সম্পর্কে জানো, পার্সন হচ্ছে কিন্তু 3 প্রকার। কি কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। পার্সন নিয়ে যদি কারো কোনো অসুবিধা থাকে, আমার এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে একটা ক্লিক করবা, ভিডিও অপশনে যাবা, একটু নিচের দিকে যাবা, ওইখানে কিন্তু আমি অনেক আগে একটা ক্লাস দিয়েছি, ওই ক্লাসটা দেখো, তোমার ফুল মানে ক্লিয়ারলি একটা ধারণা পাবা যে আসলে পার্সন জিনিসটা আসলে কি। পার্সনের ভিতরে তোমরা বাবা ফার্স্ট পার্সন কি, সেকেন্ড পার্সন কি, থার্ড পার্সন কি, এগুলো আমরা জানি, কিন্তু তার ভিতরে
কিন্তু সিঙ্গুলার প্লুরাল বইলা কিন্তু কথা আছে, এই সিঙ্গুলার প্লুরালটা কিন্তু ভাইয়া তোমার লাগবে, সামনেই কিন্তু লাগবে, দেখো লাগবে। ওকে, এই জন্য যদি পার্সন সম্পর্কে কারো কোনো অসুবিধা থাকে, আমার ক্লাস আছে রিফাত একাডেমি, আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ক্লাস আছে, একটু কষ্ট করে খুঁজে নাও, অথবা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারি। ওকে, তারপরে আসে কিন্তু ভাইয়া 4 নম্বরে কিন্তু তোমার টেন্সের পরিবর্তন করতে হবে, হুইচ ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। যদি তোমাদের কারো টেন্সে কোনো প্রবলেম থাকে, টেন্সে যদি কোনো সমস্যা থাকে, ভাই আমি তাহলে রিকোয়েস্ট করব তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেল এই রিফাত একাডেমিতে তোমরা একটু কষ্ট করে যাবে, একটু যদি ক্লিক করো ভিডিও অপশনে যাবা, একটু নিচের দিকে যাবা, আমার টেন্সের উপর একটা ক্লাস আছে, একটু কষ্ট করে তুমি ওই ক্লাসটা দেখো, তোমার টেন্সের 14 গোষ্ঠী কভার হয়ে যাবে, বাস্তব কথা। এবং তুমি যদি টেন্স না পারো ভাই, তুমি তাহলে ইংলিশই পারবা না, তুমি ইংরেজি পারবা না। তুমি যদি টেন্স ধরতে না পারো তাহলে তুমি ইংরেজি পারবা না, আমার কথা হইছে সোজা কথা। ওকে, তোমার টেন্স শিখতে হবে এবং তোমার টেন্স পারতে হবে। তাহলে এই টেন্সে যদি কারো কোনো অসুবিধা থাকে একটু ভাইয়া তোমরা আমার ক্লাসটা দেখে নিও। এরপর আসি অ্যাডভার্বিয়াল অফ টাইম, অ্যাডভার্বিয়াল অফ টাইম অর্থাৎ তোমার সময়ের ক্ষেত্রে কিন্তু একটু তোমার চেঞ্জ করতে হবে। এখন আসি, এই হয়েছে কিন্তু ভাইয়া তোমার 5টা স্টেপ, এবং এই 5টা স্টেপ শিখলে দেখবা তোমার ন্যারেশনটা জলের মতো পানির মতো সহজ হয়ে যাবে এবং পুরাটাই পানি পানি বানাই দেবো, বলি না, অর্থাৎ যে আমার ম্যাক্সিমাম ক্লাসে কিন্তু দেখেছো যে পানি পানি বানাই দেবো, হ্যাঁ ঠিক সেম ভাবে ফুল ন্যারেশনটা তোমাদের কাছে পানির মতো সহজ বানাই দেবো। ওকে, সো প্রথমে আসি ভাইয়া 1 নম্বরে, তাহলে আমরা ধাপে ধাপে শিখি, আমি আশা করি সবাই তোমরা উঠেইছো। 1 নম্বরে হচ্ছে কিন্তু ভাইয়া তোমার রিপোর্টিং ভার্বের যেই পরিবর্তনটা, যেই চেঞ্জটা, সেটা একটু আমাদের জানতে হবে। এখন আসি কিন্তু ভাইয়া, আমি যদি বলি যে সেন্টেন্স কত প্রকার, তোমরা সবাই বলবা যে ভাইয়া সেন্টেন্স হইছে কিন্তু 5 প্রকার, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপর হচ্ছে কিন্তু অপটেটিভ সেন্টেন্স আছে, দেন তারপর আমি যদি বলি ইম্পারেটিভ সেন্টেন্স আছে, এরপরে আছে কি ভাইয়া এক্সক্লামেটরি কিন্তু সেন্টেন্স আছে। 5 প্রকার সেন্টেন্সের কথা কিন্তু সবাই শুনেছো এবং মোটামুটি কিন্তু একটা আইডিয়া আছে, রাইট? আছে না? অবশ্যই আছে। তাহলে এখন দেখো আমাদের মেইনলি রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে তোমার এই 5 প্রকার সেন্টেন্সের চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। কিরকম আমি যদি বলি 1 নম্বরে আসি, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রথমে হয়েছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, একটু খেয়াল করো কতটা ইজিলি তোমাদেরকে টিএনসি ইজিলি তোমাদেরকে শিখায় দিই। 2nd নাম্বার হয়েছে কি তোমার হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের পরিবর্তন করতে হবে। তারপরে আমি যদি বলি এরপরে হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স, 3 নম্বরে হইছে ইম্পারেটিভ সেন্টেন্স আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি, তারপরে এটা দিতে হবে না, এটা এরপরে হচ্ছে কিন্তু ভাইয়া তোমার 4 নম্বরে অপটেটিভ সেন্টেন্স আছে। আচ্ছা, তারপরে কি আছে ভাইয়া, তারপরে হচ্ছে কিন্তু ভাইয়া তোমার এক্সক্লামেটরি সেন্টেন্স। আচ্ছা, এক্সক্লামেটরি সেন্টেন্স। আচ্ছা, এখন একটু ছোট্ট করে তোমাদের পরিচয় করায় দিতে চাই। কি পরিচয় করায় দেবো ভাইয়া? সেটা হচ্ছে দেখো তুমি অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে চিনবা, তুমি এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিভাবে চিনবা, আমি আশা করি তোমরা সবাই জানো, তারপর একটু ছোট্ট করে শিখাতে চাই। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় হইছে যে দেখবা কিছু কিছু বাক্য আছে যেটার ভিতরে তোমার হাবোধক নাবোধক আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স আবার 2 প্রকার, অ্যাফার্মেটিভ আছে আবার নেগেটিভ আছে, এটা কিন্তু সবাই জানো। যেমন আমি যদি বলি আমি ভাত খাই, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সিম্পল একটা সেন্টেন্স। আমি লিখি, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই আই রাইট এ লেটার, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, রাইট? আমি ভাত খাই না বা আমি ভাত খাইনি, এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, সো আমি আশা করি অ্যাসার্টিভ সেন্টেন্স গুলো তোমরা এমনিতেই চিনতে পারবা। তারপরে আসে কিন্তু ভাইয়া তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সটা সবাই চেনো, যদি প্রশ্ন করা হয় যেমন তোমার নাম কি, হ্যাঁ, অথবা হোয়াট ইজ ইউর নেম বা হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করো, এরকম। সো এটা হচ্ছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি তোমাকে প্রশ্ন করা হয়। এরপর আসে কিন্তু ভাইয়া ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা তুমি কেমনে চিনবা? যদি তোমাকে আদেশ করা হয়ে থাকে অথবা যদি তোমাকে ভাইয়া অনুরোধ করা হয়ে থাকে, আদেশ করা হতে পারে, অনুরোধ করা হতে পারে। এবং মজার ব্যাপার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সটা সচরাচর কিন্তু শুরুতে ভার্ব দিয়ে শুরু হয়, মানে সেন্টেন্সটা প্রথমে কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়। এটা হচ্ছে কিন্তু চেনার উপায় যে ভার্ব দ্বারা কি হবে, ভার্ব দ্বারা শুরু হবে। একটু ছোট্ট করে লেখা নাও, তোমাদেরই কিন্তু এগুলা লাগবে। আবার মাঝে মধ্যে দেখবা লেট থাকে,
ফার্স্টে কিন্তু লেট থাকে। যদি লেট দ্বারা শুরু হয় বা ভার্ব দিয়ে যদি শুরু হয় তাহলে সেটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার ইমপ্রেটিভ সেন্টেন্স। ওকে, তারপর আসে কিন্তু ভাইয়া অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সটা হচ্ছে কি তোমার যদি ইচ্ছা বোঝায় বা প্রার্থনা যদি থাকে, ইচ্ছা অথবা তোমার কি থাকতে পারে এখানে প্রার্থনা। সো ইচ্ছা আর যদি তোমার প্রার্থনা থাকে বা প্রার্থনা যদি বোঝায় তখন সেটা হচ্ছে কিন্তু তোমার অপটেটিভ সেন্টেন্স। এরপর আসি এক্সক্লামেটরি সেন্টেন্স, যেটা হচ্ছে কিন্তু বিস্ময় বোঝায়। যেমন আমি যদি বলি আমাদের অনেক সময় দুঃখ, তারপর আমাদের আনন্দ, এই অনুভূতি, এই যে বিষয়গুলা, সো এগুলো হচ্ছে তোমার এক্সক্লামেটরি। এটা সবাই কিন্তু তোমরা জানো। সো এটা হচ্ছে তোমার এক্সক্লামেটরি সেন্টেন্স। এখন আসি পয়েন্টে, যেটা হচ্ছে কি আমরা ন্যারেশনকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কনভার্ট করব। আমাদের মেইন কাজ হচ্ছে কিন্তু এইটা, তাই না? আচ্ছা, তাহলে শুরুতে প্রথমেই যেটা করতে হবে, প্রথম স্টেপে রিপোর্টিং ভার্বের তোমার পরিবর্তন করতে হবে। খুব খেয়াল দিয়ে শুনবা একটু কথাগুলা। আমরা 5 প্রকার সেন্টেন্স সম্পর্কে আমরা সবাই কম বেশি কিন্তু জানি, তারপরও আমি তোমাদেরকে একটু দেখাই দিলাম যে আসলে তুমি কেমনে চিনবা। অ্যাসার্টিভ সেন্টেন্স ভাইয়া একটু খেয়াল করবা, যদি তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার পরিবর্তন হয়ে হয় টোল্ড বসবে, না হয় কিন্তু ভাইয়া তোমার সেড বসবে। এখনই পড়ো, এখনই পড়ো, বলছি না ক্লাসের ভিতরে তোমার ন্যারেশনটা হয়ে যাবে, ক্লাসের মধ্যেই তোমার ন্যারেশন কভার। ওকে, দেখবা তাহলে প্রথমে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, অ্যাসার্টিভ একটা সেন্টেন্স, যেমন আই রাইট এ লেটার। একটু খেয়াল করো, আমি এই অংশটা তাহলে মুছে দেই, এই অংশটা তাহলে মুছে দিই, তোমাদের বুঝাতে তাহলে কি হবে, সুবিধা হবে। দেখো এইখানে খেয়াল করো, আই রাইট এ লেটার, এটা নিশ্চিত একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমাদের প্রথমে কি হবে, করিম। তুমি কিন্তু টোল্ড ইউজ করতে পারো অথবা সেড ইউজ করতে পারো। তাহলে প্রথম পরিবর্তন হচ্ছে রিপোর্টিং ভার্বের। তাহলে এই যে সেস আছে, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটার পরিবর্তন হবে। যদি অ্যাসার্টিভ থাকে তাহলে টোল্ড, না হয় সেড। তাহলে ধরো সেড লিখলাম, তাহলে করিম সেড টু মি, এই যে সামনে দেখো টু মি। ওকে, এই তো কি কঠিন, কঠিন কিনা সেটা বলো। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি ধরো এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ না হয় ইন্টারোগেটিভ হইতে পারতো না। ধরো করিম সেজ টু মি, করিম আমাকে বলছে হোয়াট ইজ ইউর নেম, অর্থাৎ তোমার নাম কি, বা হোয়াট আর ইউ ডুইং, দাও তুমি এখন কি করো। যদি এরকম প্রশ্ন করতো, লাস্টে যদি মানে প্রশ্নবোধক চিহ্ন থাকতো, তখন কি হইতো ভাইয়া, তখন তোমার কিন্তু রিপোর্টিং ভার্ব হিসাবে এটার পরিবর্তে তোমার আস্কড বসানো লাগতো। আস্কড, এ এস কে ই ডি, আস্কড। তখন হইতো করিম আস্কড টু মি, এই যে করিম আস্কড মি, করিম আমাকে বলছে, কি মানে জিজ্ঞেস করছে। আমার কথা বুঝতে পারছো? যদি তোমার ইন্টারোগেটিভ হয়ে থাকে, তারপর আসে কিন্তু ভাইয়া ইমপ্রেটিভ। ইমপ্রেটিভটা কি বোঝায়, ওই যে বললাম আদেশ বুঝাইতে পারে, অনুরোধ কিন্তু তোমার বুঝাইতে পারে। সো এগুলা কিন্তু ভাইয়া তোমার বুঝাতে পারে ইমপ্রেটিভ দ্বারা। তখন কি ধরো যদি অনুরোধ বুঝায় তখন কিন্তু তোমার রিকোয়েস্টেড লিখতে হবে, রিকোয়েস্টেড বসাতে হবে। কি রিকোয়েস্ট, রিকোয়েস্ট অর্থ হচ্ছে কি অনুরোধ, তোমরা সবাই জানো রিকোয়েস্টেড লিখতে হবে। যেমন করিম রিকোয়েস্টেড মি, এখানে আমি কিন্তু লিখতে পারতাম যে যদি এই সেন্টেন্সটা এই ইমপ্রেটিভ হইতো তাহলে আমার লেখা লাগতো করিম রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড মি, করিম আমাকে অনুরোধ করছে। অথবা যদি আদেশ করতো তখন আমার লেখা লাগতো ওয়ার্ডার্ড, ডিইআরডি, ওয়ার্ডার্ড। ওকে, অর্থাৎ যদি তোমার কি কইতো, যদি তোমার হচ্ছে আদেশ করত তখন আমাদের কিন্তু অর্ডার লেখা লাগতো। যদি আমাদের উপদেশ দিত তখন আমাদের অ্যাডভাইস লেখা লাগতো, অ্যাডভাইসড, অ্যাডভাইসড। ওকে, আমার কথা বুঝতে পেরেছো? সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন তোমরা যদি বলো ভাইয়া এমন একটা ইমপ্রেটিভ সেন্টেন্স আছে যে সেন্টেন্সের মধ্যে আদেশও করে না, মানে আদেশও বুঝায় নাই, তারপর হচ্ছে অনুরোধও করে নাই, তারপর হচ্ছে কোনো উপদেশও দেয় নাই, তখন আমরা কি করব, তখন তোমরা টোল্ড বসাবা, তখন তোমরা ভাইয়া কি বসাবা, টোল্ড বসাবা। ওকে, খেলাটা বুঝছো? আচ্ছা, এরপর আসে কিন্তু অপটেটিভ সেন্টেন্স, যেটা আমি বলছি যদি তোমার ইচ্ছা বোঝায়, যদি তোমার ভাইয়া প্রার্থনা বোঝায়, তখন কিন্তু তোমার সেগুলো হচ্ছে তোমার অপটেটিভ সেন্টেন্স। তাহলে তাহলে সেক্ষেত্রে কি বসতে পারে, একটু মাথা দিয়ে চিন্তা করো। ইচ্ছার ইংরেজি কি উইশ, তাহলে সেক্ষেত্রে তোমার উইশ বসবে, উইশড, উইশড বসবে। তারপর প্রার্থনার ইংরেজি কি ভাইয়া প্রে, তার মানে এখানে প্রেড বসবে, প্রেড বসবে। ওকে, উইস্ট অথবা প্রেড কিন্তু বসবে, উইস্ট অথবা ভাইয়া কি বসবে, উইস্ট অথবা প্রেড কিন্তু বসবে। দাঁড়াও আমি এটা একটু ভালো করে লিখে দিই, প্রেড বসবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? এরপরে আসে কিন্তু ভাইয়া এক্সক্লামেটরি সেন্টেন্স, যেটা আমি আগেও বলেছি যে তোমার এখানে দুঃখ বুঝাবে, আনন্দ বুঝাবে। এখানে একটু কথা আছে, যদি তোমার আনন্দ বুঝায় তখন তোমার লিখতে হবে এক্সক্লেইমড উইথ জয়, এক্সক্লেইমড উইথ জয়। দেখো উইথ জয় যদি তোমার আনন্দ বোঝায়, এই যে জয় আনন্দ বোঝায়। আর যদি তোমার দুঃখ বোঝায় তখন তোমার লিখতে হবে কি এক্সক্লেইমড উইথ সরো, এক্সক্লেইমড উইথ
16 তোমার বসাইতে হবে, এই যে দেখো। ওকে, এই হয়েছে কিন্তু প্রথমে 1 নম্বরে আমাদের রিপোর্টিং ভার্বের যেই পরিবর্তনটা, রিপোর্টিং ভার্বের যে চেঞ্জটা। আমাদের টার্গেটটা হচ্ছে কি 5টা স্টেপে কিন্তু আমরা ন্যারেশনটা কমপ্লিট করব। সো ফার্স্ট স্টেপে কিন্তু আমাদের এই রিপোর্টিং ভার্বটা কিন্তু যাচ্ছে, যেই রিপোর্টিং ভার্বে আমাদের 5 ধরনের সেন্টেন্স সম্পর্কে আমরা জেনেছি, এবং 5 ধরনের সেন্টেন্স যদি থাকে তাহলে সেক্ষেত্রে কোন সেন্টেন্সটা পরিবর্তে কি বসাইতে হবে সেটা কিন্তু আমরা শিখলাম না। তাহলে আবার একটু পড়ো সবাই আমার সাথে। অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে টোল্ড অথবা সেড, কোনো কথা নাই, টোল্ড অথবা সেড। তারপর ইন্টারোগেটিভ থাকলে আস্কড, কারণ এটা জিজ্ঞাসা করছে, এটা প্রশ্ন করছে, তাহলে সেই ক্ষেত্রে আস্কড আসবে। ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে রিকোয়েস্টেড অথবা অর্ডার অথবা হচ্ছে কিন্তু ভাইয়া অ্যাডভাইসড, যদি কোনো কিছু না বোঝায় তাহলে সেই ক্ষেত্রে টোল্ড। ডান। অপারেটিভ সেন্টেন্স থাকলে উইশড অথবা প্রেড। এরপর আসে এক্সক্লামেটরি সেন্টেন্স থাকলে যদি ভাইয়া আনন্দ বোঝায় তাহলে সেই ক্ষেত্রে এক্সক্লেইমড উইথ জয়, আর যদি তোমার দুঃখ বোঝায় তাহলে এক্সক্লেইমড উইথ সরল তোমার বসাইতে হবে। ওকে, ডান, শেষ। এই গেল হইছে রিপোর্টিং ভার্বের খেলা। দেন নেক্সটে আসি পরবর্তীতে। ভাইয়া আমার আর তোলা লাগবে না, এখন তোমাদের কষ্ট করে তুলতে হবে, তোমাদের কষ্ট করে তুলতে হবে। সেকেন্ড নাম্বার জানি কি ছিল ভাইয়া? কনজাংশনের পরিবর্তন। কনজান, জে ইউএন জান, সিটি আইওএন। এখন এই কনজাংশনের পরিবর্তন করতে হবে। প্রথমত আমরা রিপোর্টিং ভার্বে চেঞ্জ করছি, তাই না? যেমন এখানে কি ছিল যে করিম, এই যে এই সেন্টেন্সটা ছিল অ্যাসার্টিভ, তাহলে অ্যাসার্টিভ থাকলে রিপোর্টিং ভার্ব হিসাবে আমাদের এখানে কি বসাইতে হবে? টোল্ড না হয় সেড। ধরো আমি এখানে করিম টোল্ড মি, ধরো টোল্ড বা সেড দিলাম, সেড টু মি, করিম আমাকে বলছে। এর পরের যে অংশটা সেটা হচ্ছে তোমার কনজাংশন, অর্থাৎ তোমার এখন কনজাংশনে পরিবর্তন করতে হবে। ওকে, একেবারে সহজ। ফার্স্ট টাইম হয়তো বা তোমার কাছে অনেক কঠিন লাগতে পারে। যেমন যদি সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে সেক্ষেত্রে কনজাংশন হিসাবে তোমার দ্যাট বসাইতে হবে। শেষ খেলা, পানি বেনি। যেমন করিম সেড টু মি, যদি অ্যাসার্টিভ তাহলে সেড টু মি দ্যাট, এই যে বসাইলাম, শেষ। বুঝতে পারছো? এরপর আসে কিন্তু ভাইয়া যদি তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, যদি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকতো তাহলে তোমার কিন্তু WH বসান লাগতো, অথবা ভাইয়া তোমার ইফ বসান লাগতো। আমার কথা বুঝতে পেরেছো? তোমরা বলো ভাইয়া WH কখন বসাবো? যদি সেন্টেন্সের শুরুতে WH দিয়ে শুরু হয়, যেমন হোয়াট ইজ ইউর নেম বা হোয়াট আর ইউ ডুইং নাও, তাহলে এখানে WH আছে না? অবশ্যই এখানে কিন্তু WH আছে, তখন তোমার WH হবে। অন্যথায় যদি ইয়েস নো যদি কোনো কোশ্চেন করে থাকে তখন কিন্তু ভাই তোমার ইফ দ্বারা শুরু হবে, মানে সরি ইফ বসাইতে হবে। ওকে, আচ্ছা। এবার আসি কিন্তু ভাইয়া ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমার কনজাংশন হিসাবে তোমার টু বসাইতে হয়, কিন্তু যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরুতে যদি এই লেট দ্বারা যদি শুরু হয়, যদি লেট থাকে, যদি লেট থাকলে তখন কিন্তু ভাইয়া তোমার কি দিতে হবে? যদি লেট থাকে তখন কিন্তু তোমার দ্যাট বসাইতে হবে। ওকে, তখন কিন্তু দ্যাট বসাইতে হবে। ওকে, ব্যাপারটা ক্লিয়ার? তাহলে অ্যাসার্টিভ থাকলে দ্যাট, ইম্পারেটিভ সেন্টেন্স থাকলেও দ্যাট। হ্যাঁ, এরপরে আসি কিন্তু ভাই তোমার অপারেটিভ সেন্টেন্স। তাহলে অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও দ্যাট, এক্সক্লামেটরি এটার ক্ষেত্রেও ভাইয়া তোমার দ্যাট, সবই দ্যাট। এই তো হয়ে গেছে। এখন তুমি যদি একটু মনে মনে পড়ো, আমি আশা করি কনজাংশন তোমার ডান। কি পানি পানি কিনা একটু তুমি বলো, তুমি বলো, এখানে একটা মিল আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সে কনজাংশন হিসেবে তোমার দ্যাট বসবে, তারপর হচ্ছে ইম্পারেটিভে তোমার লেট থাকলে দ্যাট বসবে, অপারেটিভে দ্যাট, এক্সক্লামেটরি দ্যাট, হয়তো বা ইন্টারোগেটিভের ক্ষেত্রে WH অথবা ইফ, মানে ইফ বসাইতে হবে। ওকে, সবাই বুঝতে পেরেছো ভাইয়া? সবার ক্লিয়ার? তাহলে সেকেন্ড নাম্বার ডান। আমাদের 5টা স্টেপের মধ্যে 2টা স্টেপ ফুল ক্লিয়ার, কমপ্লিট। কারো কোনো অসুবিধা আছে? কারো কোনো অসুবিধা আছে? ভিডিওটা লাগলে একটু অফ করে আবার পড়ো, লাগলে 5 মিনিট পড়ো, কারণ আমি চাই এই ক্লাসে কিন্তু তোমার ন্যারেশনটা কভার হয়ে যাক, আমি এইটাই চাই। সো ভিডিওটা একটু পজ করো, মাঝখানে একটু ক্লিক করো। এবার 5টা মিনিট রিপোর্টিং ভার্বের যে চেঞ্জটা করছে সেটা একটু পড়বা, আর কনজাংশনের যে পরিবর্তনটা করছে সেটা একটু পড়বা। ওকে, সো আমি আশা করি তোমাদের সবার এতটুকু হয়ে গেছে। যারা ক্লাস 10-এ পড়ো, স্পেশালি তোমাদেরকে বলতেছি ভাইয়া একটু ভালো করে পড়ো, কারণ এই যা করাচ্ছি না এগুলোই কিন্তু এই যে আমি যা পড়াচ্ছি এটা হচ্ছে আমার ব্যাজের কিন্তু মানে ক্লাস। আমার অর্থাৎ 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা, এসএসসির কথা বলতেছি, এসএসসির মানে যারা পরীক্ষা দিবা, যারা বর্তমানে ক্লাস 10-এ পড়তেছো, সামনে যারা এসএসসি পরীক্ষা দিবা 2025 সালে, সো তোমাদের জন্য কিন্তু আমার ইংলিশ সেকেন্ড পেপারের উপর কিন্তু একটা মানে হচ্ছে কোর্স আছে, যেখানে যেই কোর্সের ফি হচ্ছে মাত্র 410 টাকা। এবং এই 410 টাকায় তোমার ইংলিশ সেকেন্ড পেপার, আমি যদি বলি কয়টা আইটেম, 11টা আইটেম না, গ্রামারে ফুল 11টা আইটেম, অর্থাৎ সোজা কথা ইংলিশ সেকেন্ড পেপার ফুল কমপ্লিট।
গ্রামার সাইড বলো, দেন হচ্ছে কিন্তু তোমার রাইটিং সাইড বলো। সো তুমি যদি এই কোর্সে ভর্তি হতে চাও, অলরেডি অনেক অনেক স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়েছে, তুমি যদি ভর্তি হতে চাও তাহলে সেই ক্ষেত্রে একটু ডিসক্রিপশন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করো। যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকো ডিসক্রিপশন বক্সটা চেক করো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো উপরে ডিসক্রিপশন বক্সটা চেক করো, দেখবা একটা ভিডিও লিংক দেওয়া আছে, ওখানে যদি ক্লিক করো তাহলে ক্লিয়ারলি তুমি বুঝতে পারবা যে তুমি কিভাবে ভর্তি হবা বা কোন সিস্টেমে ভর্তি হবা। এছাড়া তোমার ফোনের ক্রোম ব্রাউজার আছে না, ক্রোম ব্রাউজারে যাবা, এরপরে তুমি লিখতে পারো রিফাত একাডেমি, তারপরে হচ্ছে কি .com। তুমি যদি ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এইটা লেখা সার্চ দাও, একটু নিচের দিকে গেলেও তুমি কিন্তু দেখতে পারবা যে তুমি কিভাবে ভর্তি হবা, কোন সিস্টেমে ভর্তি হবা, এবং এই 410 টাকায় ফুল কমপ্লিট। এবং তোমার এটা হচ্ছে কিন্তু তোমার এসএসসি পরীক্ষার জন্য তোমার হচ্ছে আমার এই কোর্সটা। ওকে, যারা এসএসসি তে পড়তেছো, ইন্টারমিডিয়েটে যারা পড়তেছো তোমাদের জন্য আপাতত এখন নেই, তবে সামনে আসবে। ওকে, সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, সো আমাদের তাহলে কিন্তু দুইটা আইটেম গেল, মানে দুইটা স্টেপ কিন্তু আমাদের ডান। এরপরে আসে কিন্তু ভাইয়া 3 নাম্বার স্টেপ। 3 নাম্বার স্টেপে কি ছিল ভাইয়া? পার্সনের যে পরিবর্তনটা সেটা। এখন আমরা তো জানি পার্সন হচ্ছে কিন্তু 3 ধরনের, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড দেন থার্ড পার্সন। আচ্ছা, তাহলে প্রথমে হচ্ছে FIRST ফার্স্ট পার্সন। আমরা একটু ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কি হবে, তারপর আসি সেকেন্ড পার্সন। আচ্ছা, এরপর আসছে কি ভাইয়া? থার্ড পার্সন, THIRD, থার্ড পার্সন। আচ্ছা, আমাদের যে পরিবর্তনটা এটা একটু আমাদের দেখতে হবে, এটা একটু আমাদের জানতে হবে। ওকে, আচ্ছা, শুরুতে দেখো পার্সনের ক্ষেত্রে ফার্স্ট পার্সন, মনে রাখবা ফার্স্ট পার্সন যদি থাকে, ফার্স্ট পার্সন কি অবশ্যই তোমরা জানো। তাহলে ফার্স্ট পার্সন যদি সেন্টেন্সের মধ্যে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে ফলো দা সাবজেক্ট, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে ভাইয়া? সাবজেক্টকে ফলো করতে হবে, ফলো দা সাবজেক্ট। একটু খেয়াল করো ভাইয়া, যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে সাবজেক্টকে ফলো করতে হবে। যদি সেকেন্ড পার্সন থাকে সেন্টেন্সের মধ্যে তাহলে ফলো দা অবজেক্ট ভাইয়া, তখন কিন্তু তোমার অবজেক্টকে ফলো করতে হবে। যদি ভাইয়া থার্ড পার্সন থাকে, সাপোজ একটু চিন্তা করো, যদি ধরো যে থার্ড পার্সন আছে তাহলে কোনো পরিবর্তন হবে না। এটা একটু মাথায় রাখবা যে থার্ড পার্সন থাকলে কোনো পরিবর্তন, কোনো চেঞ্জ কিন্তু ভাইয়া হবে না। একটু ছোট্ট করে লিখে নাও। এখন তোমরা বলতে পারো ভাইয়া বুঝি নাই, সো আমি অবশ্যই তোমাদের সামনে কিন্তু বুঝাবো। ওকে, সো এই গেল কিন্তু আমাদের 3টা স্টেপ। আমাদের 5টা স্টেপের ভিতরে আমাদের 3টা স্টেপ কিন্তু ভাইয়া অলরেডি ডান। সো তোমরা বুঝতে পারছো কি পারো না একটু ভাইয়া কমেন্ট সেকশনে জানাও। এবং যারা এসএসসি তে পড়তেছো এবং ইন্টারমিডিয়েটে পড়তেছো, এসএসসি তে পড়তেছো, তোমাদের গ্রামারের সকল আইটেম দিয়ে ইনশাআল্লাহ আমি এইভাবে ক্লাস নিয়ে আসবো। আমার এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু ভাইয়া তোমরা ক্লাসগুলো কিন্তু দেখতে পারবা। ওকে, তোমরা পরবর্তীতে কোন টপিকের উপর ক্লাস চাচ্ছ, কমপ্লিটিং সেন্টেন্স আছে, চেঞ্জিং সেন্টেন্স আছে, তারপর কানেক্টর আছে, ইচ এন্ড এভরিথিং সবকিছুর উপর কিন্তু আমার ক্লাস থাকবে সামনে, আমি কিন্তু নিয়ে আসতেছি। তোমরা কোন টপিকের উপর ক্লাস চাচ্ছ একটু তোমরা কমেন্টে জানিও। ওকে, এবং ভাইয়া আজকের ক্লাসটা আমি এখানেই রাখবো। আজকে হচ্ছে কিন্তু তোমার এটা হচ্ছে প্রথম পর্ব এবং ক্লাসটা অনেক বড় হয়েছে, এজন্য আমি পরবর্তী আরেকটা ক্লাসে বাকিটা কমপ্লিট করে ফেলবো। তাহলে আমাদের আজকে গেল 3টা স্টেপ, আমরা 3টা স্টেপ কিন্তু আজকে ডান করেছি। এক নাম্বার হচ্ছে রিপোর্টিং ভার্বের যে পরিবর্তনটা সেটা কিন্তু আমরা শিখে ফেলেছি, সেকেন্ড নাম্বার কনজাংশন, এন্ড 3 নাম্বার হচ্ছে কিন্তু ভাইয়া তোমার পার্সন। এখন আছে শুধুমাত্র 2টা আইটেম, 2টা স্টেপ আছে, একটা হচ্ছে টেন্স এবং আরেকটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ টাইম। একটা জিনিস আমি বলি ভাইয়া, টেন্সের ভিতরে যাওয়ার আগে, টেন্সের যে পরিবর্তনটা কিভাবে কি হয় এটার ভিতরে যাওয়ার আগে আমি সবার কাছে অনুরোধ করব টেন্সটা একটু ভালো করে শেখো। এটা তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, কারণ ওই ক্লাসটা মানে এটার যখন সেকেন্ড ক্লাসটা দেখবা তখন দেখবা আমি টেন্সের পরিবর্তন করি। তুমি যদি টেন্সই না ধরতে পারো, টেন্সই যদি না পারো, তাহলে তখন কিন্তু ওই ক্লাসটা আমার কিচ্ছু বুঝবো না। এই জন্য অনুরোধ থাকবে, আমার এই যে ডিসক্রিপশন বক্স একটু চেক করো, টেন্সের আমার একটা ক্লাস আছে, যদি কারো অসুবিধা থাকে ওই টেন্সের ক্লাসটা দেখে নিও। ওকে, তোমার কাছে পানির মতো কিন্তু সহজ লাগবে। এবং আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে একটু ভাইয়া সবাই কমেন্ট সেকশনে জানাও, এবং তোমরা পরের ক্লাস চাচ্ছ কিনা তাও একটু কমেন্ট সেকশনে জানাও। এবং খুব দ্রুতই আমি পরবর্তী ক্লাসটা নিয়ে আসতেছি, সবাই সাথেই থাকো। আর হ্যাঁ, যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমরা যদি আবার ইংলিশ সেকেন্ড পেপারে এই ব্যাচে যদি ভর্তি হতে চাও, তাহলে সেক্ষেত্রে আমি যে বললাম ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখলেই তোমরা কিন্তু বুঝতে পারবা। ওকে, এবং তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে অনেকগুলো টপিক কিন্তু অলরেডি কিন্তু কভার
কভার করে দিয়েছে, আর মাত্র কয়েকটা টপিক আছে। এখন যদি ভর্তি হও, আগে যতগুলা ক্লাস আমি করাইছি এরকম সবগুলা ক্লাস কিন্তু তোমরা দেখতে পারবা। এবং এসএসসি পরীক্ষার জন্য বেটার আমি বলতে পারি যে তোমাদের টার্গেট হচ্ছে কিন্তু তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে আমি 80 মার্ক পাইয়ে দেব, এটাই আমার চ্যালেঞ্জ ছিল, এবং ইনশাল্লাহ 80 মার্ক তোমরা পাবা, এটাই আমার টার্গেট। ওকে, তো তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে তোমাদের সাথে ভাইয়ারা পরবর্তীতে। সাথেই থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।